গোবিন্দ দাস বল গোবিন্দ দাস বল বিপিন বিলাল গোপনারী হেরি হাসত মুরলী ধারী নিরুখি বয়ান বুঝত বাত প্রেম সিন্ধু গাহরি প্রেম সিন্ধু গাহরি সুস্বাগতম মহাভারত সুস্বাগতম সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখানে সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই ভালো আছেন আপনারা? খুব ভালো। কতটা ভালো আছেন? এতটা এতই যদি ভালো থাকতেন এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বেশ তো ঘুমিয়ে থাকতে পারতেন। হ্যাঁ, কি জন্য এখানে এসেছেন? রাসলীলা শুনতে? তাই এতক্ষণ ধরে তো শুনেছেন, এবার চলে যান। যাবেন না? এত রাত্রে ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে এই যে এখানে বসে আছেন, লোকে দেখে বলবে কি? লোকে কি বলবে? সতী রমণী যে হয়, সে কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যান? আমি বললাম পরপুরুষ, তোমরা সবাই পরনারী, যাও যাও যাও, চলে যাও। আপনাদের বলেনি, গোবিন্দ বলছে। গোবিন্দ বলে সুস্বাগতম সুন্দরী, তোমরা ভালো আছো? তা বলি এত রাত্রে শয্যা ছেড়ে, স্বামী ছেড়ে আমি পরপুরুষ কেন এসেছো এখানে? যেই না বলেছে মা, সখীরা গোবিন্দের দিকে হা করে তাকিয়ে ভাবছে, এটি কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে আমাদের বনে নিয়ে এলো, নাকি অন্য কোথাও এলাম? মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক জায়গায় এলাম নাকি অন্য কোথাও এলাম? এখন মনে করুন আমার বাবা আপনাদের সবাইকে বলেছে যে মা অমুক দিন কিন্তু মন্দিরে অনুষ্ঠান হবে, একটানা 7 দিন 10 দিন চলবে, তোরা সবাই আসবি। নিমন্ত্রণ পেয়েছেন, খবর পেয়েছেন, চলে এসেছেন। বলছে সখীদের কাছে জিজ্ঞাসা করেছি, সখীদের বলছে শোনো, কি বলো, কেন এসেছো? তোমরা না সতী রমণী? হ্যাঁ, পাশে যদি কেউ দেখতে পায়, কলঙ্কিনী বলবে, অসতী বলবে, বিচারিণী বলবে, যাও যাও যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। কথা বলছে না কেউ, চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে শ্যাম ঠাকুর বাঁশি বাজিয়ে বনে এলে এখন ঘরে যেতে বলছো, দেখি তুমি আর কি বলো। আর গোবিন্দ কিন্তু একটু একটু করে পরীক্ষা করেই যাচ্ছে। কহে গোবিন্দ কিসে লাগি গহনা বনে
বাবা। বলাছি কিঞ্চিত একটুখানি সময়ও আমার পাশে তোমরা থেকো না, কারণ পাছে কেউ দেখলে তোমাদেরকে অসতী বলবে। যাও, চলে যাও। এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না। মা, ওই যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না, সেগুলো আগেকার সময় চলতো, এখন আর না। তাই না? এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করছে কেমন করে? মুখে কিছু বলছে না। ওই কেউ কেউ কোনো কোনো গোপী নিজের পরনে যে বসন আছে, বসন অঞ্চলটা মোড়াচ্ছে রাগে রাগে, মুখে কিছু বলতে পারছে না। আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে, রাগ হচ্ছে তো মোড়াচ্ছে। কেউ আবার নোকে নোকে খোটাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়ছে রাগে রাগে। হ্যাঁ, আর এখন হ্যাঁ, সুযোগ পালি হয়। এখন কি হয়, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। সেদিন আর নেই। তা এখন গোবিন্দ যত বলছে তত সখীরা রেগে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। হ্যাঁ, আরো বলছে সব গোবিন্দ, শোনো শোনো, নিজ পতি এত করে বলছি, পাঁচ লোকে কলম কিনে অসতী বলবে, ঘরে চলে যাও। নিজের প্রতি যত খারাপই হোক না কেন, তাও সতী রমণী নিজের প্রতি ছেড়ে পরপুরুষের কাছে যায় না। যাও যাও, ঘরে চলে যাও। এখন না, সবাই তো আর সমান মনের, একরকম মনের মানুষ নয়, সমান প্রকৃতির নয়। কেউ তো ধৈর্য ধরে শুনছে, একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সে আর সহ্য করতে পারছে না। সেই দিদি বলছে তো, ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে এদিকে কি আছে বলো বলো শ্যামনগর, বলো বাবা গণেশ, বলো বলো। শ্যামনগর। তোমার সব কথা শুনলাম। আমরা অসতী, আমাদের নিজেদের পথে ছেড়ে তোমার কাছে এসেছি, পরবর্তী ভজনা করছি, কলঙ্কিনী বিচারিণী সব মানলাম, কিন্তু বিচারটা একটু একতরফা হয়ে গেল না? আমরা না হয় পথে ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি এত রাত্রে মায়ের নয়নের মণি বলি শয্যা ছেড়ে তুমি বনে কি করতে এসেছো? আমি আমার কাজে এসেছি, বাবা, মনে আমার অনেক কাজ। তাহলে একটা গল্প শুনবে? বলো বলো। হ্যাঁ বলি বলো। শোনো তাহলে বলি, সবাই শুনবেন কি গল্প বলছে। হরিনাম কৃষ্ণ নাম বড়াই মধুর, যে জনে কৃষ্ণ ভাজে সে বড় চতুর। এখন গোপীরা সবাই মিলে একটা গল্প শোনাচ্ছে। এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করতো, দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এখন ভিক্ষায় তরুণক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তাই ব্রাহ্মণ যখন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে বাইরে যাবে, এমন সময় ব্রাহ্মণী বললেন, স্বামী তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো? তখন সেই ব্রাহ্মণ নিজের একটা চিত্রপট ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, শোনো এই রইল আমার চিত্রপট, যখন আমার কথা মনে পড়বে আমার চিত্রপটটা দেখবে, আর আমি তাড়াতাড়ি করে ভিক্ষা করে ঘরে ফিরবো। আমি যখন ফিরবো চিত্রপট সরিয়ে রেখে আমাকে ঘরে বরণ করে নেবে। ভালো কথা। চিত্রপটটা সেবা করছে ব্রাহ্মণী, আর ব্রাহ্মণ গেছে ভিক্ষা। বেশ কয়েকদিন ধরে ভিক্ষা করছে। এই যে শ্যামনগর, হ্যাঁ। শুনছো তো? হ্যাঁ, শুনছি, বলো। মন দিয়ে শোনো। কয়েকদিন ধরে ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, এবার ব্রাহ্মণ ঘরে ফিরছে। ঘরে এসে ঘরের সম্মুখে দরজার শিকড়টা যখন নাড়া দিয়েছে, তুমি বলো গোবিন্দ, ঘরের ভিতরে যে ব্রাহ্মণী আছে তার কি করণীয়? ওই চিত্রপট সরিয়ে আসল স্বামীকে ঘরে নিয়ে আসে। তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের গতিতে
বিকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারোর ঘরে যদি দুপুর বেলায় বিশ্বপ্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না। আমরা বড় আশা করে এসেছি আমাদের ঘরে আগুন লেগেছে। হে গোবিন্দ, বলো আমরা এখন কি বা করি? বড় আশা করে এসেছি গো, কৃপা বরিশনের আশা। আমরা ছুটে এসেছি কৃপা বরিশনের আশা। আমরা ছুটে এসেছি আমাদের তাপে তরে গোবিন্দ বলেন, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। কি দেখি আসল না নকল? পুরোটাই আসল। এবার আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আর কাঁদিও না। এদিকে সখীদের সঙ্গে গোবিন্দের কথোপকথন হচ্ছে, আর এদিকে প্রেমময়ী রাধারানী বলছে, সখীরে বাজবে সামনে বাস, যেতে হবে বিশাল। আয় আয় আমরা সবাই যাত্রা করি। সখীরা বলছে, রায় আয় তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না আজ আমি নিজে সাজবো। তাই রাধারানী এবার সাজছেন। মা বাবা আমরা সাজি কেন? আমাদের দেখতে ভালো লাগবে তাই। আর রাধারানী সাজছেন বধূ ভালো দেখবে তাই। তাই মনের আনন্দে আজ আমার রাধারানী নিজেই সাজছে। কেমন ভাবে সাজছে আপনারা সবাই মিলে দর্শন করুন। আহারায় সাজে বাঁশি বাজে না পুরিল মন, সাজে দিনা সাজে সবই হইল মন। হরিবল হরিবল।
মেয়েকে শোভায়। নুপুরি মানে আয়না, আয়না দিয়ে চুল বাঁধছে। চরণের নুপুর পায়ে, পায়ে হাতে, আবার হাতের কঙ্কন চরণে, সবই উল্টো সাজ। হরি বল। আজ কৃষ্ণকে পাগল হয়ে রাধারানী কি সাজছে কি সাজছে তার কোনো দিকে লক্ষ্য নেই। আজ রাধারানী আমার সতীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন রাসমঞ্চে। রাসমঞ্চে যখন এসে পৌঁছালো, আসছে সতীগণ সাথে করে নিয়ে রাসমঞ্চে এসে বললেন, বধূ আর সকলকে কাঁদিও না, রজনী বৃথা যায়, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। বেশ। গোবিন্দ বলি, দেখো রাই, সবার মনোবাঞ্ছা পূর্ণ করবো অবশ্যই, কিন্তু তার আগে আমাকে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। বহু বহু মূল্যবান রত্ন দিয়ে সুন্দর রাসমণ্ডলী নির্মাণ করলেন। কাঞ্চন মনে গলা জননে রমা করতে হবে, তাহলে তো আমার একার দ্বারা হবে না। যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। এবার রাসমণ্ডলীতে দাঁড়ালেন। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, বলো রাধে, কিভাবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব? সখীরা বলে উঠলেন, হে গোবিন্দ, আমরা তোমার সঙ্গে নৃত্য করতে চাই, একসঙ্গে সবাই মিলে আমরা নৃত্য করব। বেশ, আচ্ছা আমার সঙ্গে কে কে নাচবে একটু শুনি, হাত তুলুন দেখি, হাত কে কে নাচবে। রাষ্ট্রপতি গোবিন্দ সবাইকে নিয়ে বেঁচেছে, আর আমাকে তো একা নাচতে হবে, সঙ্গে তো কাউকে দরকার। নাচবেন তো? হরি বল। বেশ, তা নাচতে হবে। হ্যাঁ, এখন রাসমণ্ডলীতে দাঁড়িয়েছে, কেমন ভাবে দাঁড়িয়েছে আমরা শুনবো পদাবলীতে। শারদ পূর্ণিমা লয় ব্রজকলা রাস মিলনে শ্রীরা সলীলা সুন্দরভাবে রাসমণ্ডলী নির্মাণ করে রাসচক্র আকারে দাঁড়িয়ে এবার গোবিন্দ সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন। একত্রিত হয়ে সবাই মিলে নৃত্য করছে। তা নাচছে কেমন ভাবে? মহাজন বলেন, দেখো দেখো না করে
গায় কে ভরে কে নাচে গায় কে ভরে নাচে গায় কে ভরে মঙ্গলকে নৃত্য করে বড় সঙ্গে কলাপতির ভাটা বড় সঙ্গে কলাপতির ভাটা বড় সঙ্গে কলাপতির ভাটা বড় সঙ্গে কলাপতির ভাটা নবজাত ধরা যেন বিদ্যুতের ছটা এইভাবে নাচলে হবে না, সবাই মিলে একসঙ্গে নাচলে বোঝা যায় কে ভালো নাচলো কে মন্দ নাচলো। সখীরা বললেন দেখো শ্যামনগর, এই রাসমণ্ডলীতে আজ নৃত্য প্রতিযোগিতা হবে। আচ্ছা নৃত্যে যে জয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। গোবিন্দ মনে মনে ভাবছে আলাপনা গোহারি এরা নাকি আমার পুরস্কার দেবে। বেশ, তো কে কে নাচবে? তুমি আর আমাদের রায়ধনী। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নৃত্য জানে। শুনেছি তুমি নাকি নটবর, কখনো তো দেখিনি কেমন নাচতে পারো। তা শুনি বলি শ্যামনগর একটু নিচে দেখাও দেখি কেমন ভালো নাচতে পারো। গোবিন্দ বলছে নাচতে হবে, এরকম কোনো ব্যাপার নাকি? এখানে কাউকে একজনকে নিয়ে নিন, হ্যাঁ চলে এসো এসো। এই যে হোয়াইট কালার পাঞ্জাবি এই তো এখানে অনেক রসের নগর আছে। এই ফেসে গেছে না